জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। আমি সব বিষয়ে তৃণমূলের বিরোধিতা করলেও জোড়াফুল প্রসঙ্গে কি বললেন বিরোধী দলনেতা। রাজভবনের সেই দিনের সিসিটিভি ফুটেজ প্রদর্শন। বীরভূম বর্ধমানের জোড়া সভা অভিষেকে বহরমপুরে ইরফান পাঠান, আসানসোলে সুকান্ত, আইপিএল বেঙ্গালুরু বনাম পাঞ্জাব, বৃষ্টি কি হবে, কোথায় কতটা। রাজ্য সিবিআই তদন্তের অনুমতি সংক্রান্ত মামলার শুনানি শেষ সুপ্রিম কোর্ট, রায়দান স্থগিত আদালত। অপশাসন থেকে নজর ঘোরাতে বিজেপিকে হিন্দি বলয়ের দল বলে একান্ত সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী। আদানি আম্বানিদের কাছে আপনার সিবিআই ইডিকে পাঠান না, মোদীর খোঁচার জবাব দিলেন রাহুল গান্ধী। দিনভর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিজেপির রাজ্যের প্রধান বিরোধী দল, ফলে ভোটের মুখে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে পুরনো কথা উত্থাপন করছেন শুভেন্দু। তার মুখে নিজের পুরনো দলের সমালোচনা শোনা যায় আকসার, কখনো কখনো সেই আক্রমণ মাত্রা ছাড়াই। সেই শুভেন্দু অধিকারীর মুখে ভরা ভোট মরশুমে শোনা গেল তৃণমূলের প্রশংসা। কাথি টাউন হলে বুধবার বিজেপি দলীয় বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। সেখানে মঞ্চে তিনি বলেন, আমি সব বিষয়ে তৃণমূলের বিরোধিতা করলেও বিরোধী দল হিসেবে 2001 থেকে 2011 সাল পর্যন্ত তারা যে ধৈর্য রেখেছিল সেটা প্রশংসনীয়। কখনো কংগ্রেসের সাহায্য নিয়েছে, কখনো এনডিএতে ঢুকেছে বেরিয়েছে, এসইউসির সঙ্গে জোট করেছে, আবার কখনো সিদ্দিকুল্লাহ সাহায্য নিয়েছে। শুধু তৃণমূল নয়, এদিন শুভেন্দুর মুখে ছিল বামেদের নীতির প্রশংসাও। বলেছেন, আমি বামেদের সব সময় নিন্দা করি, তবে তাদের পঞ্চায়েত ব্যবস্থাকে সমর্থন করি, ভূমি রাজস্ব ব্যবস্থাকে সমর্থন করি, তবে এখানকার বামেদের নয়, কারণ এরা ভোট কোর্টে চোরদের জেতায়। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বিজেপির রাজ্যের প্রধান বিরোধী দল, ফলে ভোটের মুখে দলের নেতা কর্মচারীদের চাঙ্গা করতে পুরনো কথা উত্থাপন করছেন শুভেন্দু। বোঝাতে চাইছেন সবুরের মেয়া। ফলে এদিন বৈঠকে উপস্থিত পূর্ব মেদিনীপুরের বিজেপি ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, আপনাদের অনেক ত্যাগ করতে হবে, কিচ্ছু সাধন করতে হবে, সংযম পালন করতে হবে। সকলে সব কিছু নাও পেতে পারে। হয়তো গ্রাম পঞ্চায়েতে প্রধান কিংবা বিরোধী দলের নেতা নির্বাচন করা আমাদের ক্ষেত্রে 100% সঠিক হয়নি, তবু আমাদের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে, দলকে ক্ষমতায় আনতে হবে, এটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। কাতি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 6500 জন বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য, 96 জন পঞ্চায়েত সমিতির সদস্য, 5 জন জেলা পরিষদ সদস্যকে নিয়ে এদিন বৈঠক করেছেন বিরোধী দলনেতা। সেখানে তিনি আরও বলেছেন, আসন্ন লোকসভা ভোটে যদি রাজ্যের বিজেপি 35 আসন জিততে পারে, তবে আগামী 2026 সালে নয়, এবছরই বিধানসভা ভোট হবে। শুভেন্দুর এই প্রশংসাকে বৃত্তে ছাড়ছেন না তৃণমূল। কাতি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীয়ূষ কান্তি পান্ডার মন্তব্য, সিবিআই আর ইডির হাত থেকে বাঁচতে বিরোধী দলনেতাকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করতে হয়, কিন্তু তিনিও জানেন তৃণমূলের মতো রাজনৈতিক দল ভারতবর্ষে নেই, যারা বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে। রাজ্যপাল সিপি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনের অস্থায়ী এক মহিলা কর্মী। থানায় দায়ের করেছেন লিখিত অভিযোগ, কিন্তু রাজ্যপালের কাছে সংবিধানের রক্ষা কবচ থাকায় পুলিশ তার বিরুদ্ধে কোনো ফৌজদারি তদন্ত শুরু করতে পারবে না। রাজ্যপাল রাজভবনে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করেছেন, তাদের সঙ্গে কোনো কর্মীকে সহযোগিতা করতেও নিষিদ্ধ। রাজভবনের সিসি ক্যামেরা ফুটেজ চেয়েও পাননি লালবাজার। এই পরিস্থিতিতে বুধবার রাজভবনের তরফে নতুন বিবৃতি দেওয়া হলো। বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করবে, তবে সিসিটিভি ফুটেজ প্রদর্শন সবার জন্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ছাড়া সকলে ওই ফুটেজ দেখতে পারবেন বলে জানিয়েছেন রাজ্যপাল। রাজভবন জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন। আজ সকাল 11:30টায় একটি আনুষ্ঠানিক মাধ্যমে ওই ফুটেজ দেখানো হবে রাজভবনে। অনুষ্ঠানের নাম সাচকা সামনা, যার বাংলার তর্জমা সত্যের মুখোমুখি হওয়া। আজ জোড়া সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভাটি বীরভূম লোকসভার রামপুরহাট বিধানসভা এলাকায়। সেখানে বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে লড়াই বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের। অভিষেক প্রচার করবেন তৃণমূল প্রার্থী শতাব্দীর হয়ে। এরপরে তার সভাটি পূর্ব বর্ধমান লোকসভার কালনা বিধানসভা এলাকায়। সেখানে তৃণমূলের চিকিৎসক প্রার্থী শর্মিলা সরকারের সঙ্গে লড়াই বিজেপির অসীম সরকারের সঙ্গে। দাদা ইউসুফ পাঠান ভোটে লড়ছেন বহরমপুরে। তৃণমূল প্রার্থী দাদার হয়ে ভাইজান ইরফান পাঠান আসছেন প্রচারে।
একসময় দুই ভাই ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন। আজ ইউসুফের সঙ্গে ভোটের ময়দানে নামছেন ভাই ইরফান। রোড শো করবেন দুই পাঠান। আজ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আসানসোলের দলীয় প্রার্থী সুরেন্দ্র সিংহ আহুলিয়ার সঙ্গে সমর্থনে প্রচার করবেন। সকাল 9টায় বিজেপি ওই কর্মসূচি বার্নপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে টাউন পুজো বন্ধু মহল মাঠ সুভাষপল্লী স্কুল হয়ে আবার বার্নপুর বাস স্ট্যান্ডে শেষ করবে। আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস ম্যাচ। দুই দলের 11 ম্যাচে 8 পয়েন্ট, নেট রান রেট এগিয়ে বিরাট কোহলির বেঙ্গালুরু। কোহলিরা রয়েছেন 7 নম্বরে, পাঞ্জাব 8-এ প্লে অফে যাওয়ার অঙ্কে। বাকি সব ম্যাচের মতো এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মশালায় খেলা শুরু সন্ধ্যা 7:30 থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে, এছাড়াও জিও সিনেমা অ্যাপেও। তাপমাত্রার হাত থেকে আপাতত মুক্তি পেয়েছে বাংলা। দক্ষিণবঙ্গের সর্বত্র কিছুদিন আগেও তাপমাত্রা 40 ডিগ্রি গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। কোথাও কোথাও পারদ উড়েছিল 45 ডিগ্রি পর্যন্ত। তবে গত 2 দিনের রাজ্য বৃষ্টি, তাতে এক ধাক্কায় একটা পারদ নেমেছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই পশ্চিমবঙ্গের অবাধে তদন্ত চালিয়ে যেতে পারবে কিনা সে ব্যাপারে শুনানি শেষ হলো সুপ্রিম কোর্টে। তবে আপাতত এ নিয়ে রায়দান স্থগিত রেখেছে দেশের শীর্ষ আদালত। রাজ্যের সিবিআইকে অবাধে তদন্ত করার অনুমতি বা জেনারেল কনসেন্ট বহুদিন আগে প্রত্যাহার করে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সেই অনুমতি না থাকা সত্ত্বেও রাজ্যের একের পর এক মামলায় এফআইআর করে তদন্ত করে চলেছে সিবিআই। 2018 সালের নভেম্বরে ওই অনুমতি প্রত্যাহারের 3 বছর পর 2021 সালে সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা করে রাজ্য। কিন্তু গত 3 বছর ধরে সেই মামলা অমীমাংসিত হয়ে পড়েছিল শীর্ষ আদালতে। সম্প্রতি এই শুনানি দ্রুত শেষ করার জন্য কেন্দ্রকে কিছুটা তাড়া দিয়েছিল সুপ্রিম কোর্ট। 19 মে আদালতে গ্রীষ্মবকাশ শুরুর আগেই মামলাটি নিষ্পত্তির কথা বলেছিলেন তারা। অবশেষে বুধবার মামলাটির শুনানি শেষ হলো। বিচারপতি বি.আই. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানি চলছিল এই মামলায়। রাজ্যের পক্ষে সেখানে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। অন্যদিকে কেন্দ্রের তরফে হাজির ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। মূলত প্রশ্ন ছিল এটি যে সিবিআই কেন্দ্রের নিয়ন্ত্রিত সংস্থা না, কিন্তু তার স্বাধীন সত্তা রয়েছে। রাজ্যের যুক্তি ছিল সিবিআই কেন্দ্রের অধীন। রাজ্যের হাতে যেমন পুলিশ থাকে, তেমনি কেন্দ্রীয় সরকারের একটি হাত এই সিবিআই। ইডির মতো সংস্থাগুলি। রাজ্যের আইনজীবী সিব্বল বুধবারও সুপ্রিম কোর্টে বলেন, রাজ্যের অনুমতি না থাকলে কেন্দ্রীয় সিবিআইকে নির্দিষ্ট রাজ্যের প্রবেশের অনুমতি দিতে পারবে না। এ ব্যাপারে রাজ্যের অনুমতি এবং ছাড়পত্র সংক্রান্ত যে আইন, তার 6 নম্বর ধারার কথাও তুলে বললেন সিব্বল। তিনি বলেন, রাজ্যের অনুমতি দিলে তবেই একজন সিবিআই কর্তা পুলিশ কর্তার মর্যাদা পান এবং একজন পুলিশ কর্তা রাজ্যে যা যা করতে পারবেন সেই ক্ষমতা তার হাতেও আসে। এক্ষেত্রে সেই অনুমতি লঙ্ঘনের অর্থ এ সংক্রান্ত আইন লঙ্ঘন করা, সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা, যা ফেডারেলিজম বিরোধী। যদিও এর পাল্টা কেন্দ্রের সলিসিটর জেনারেল মেহতা বলেন, সিবিআই একটি স্বাধীন সংস্থা, কেন্দ্র তাদের নিয়ন্ত্রণ করে না, কেন্দ্র কোনো এফআইআর দায়ের করে না। এই মামলা আসলে সিবিআই এর বিরুদ্ধে না করে কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে। আপাতত দুই পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রেখেছেন আদালত। আদানি আম্বানিদের নিয়ে তার সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোঁচার জবাব দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে পোস্ট করা লিখিত এবং ভিডিও বিবৃতিতে বুধবার সন্ধ্যায় রাহুল এক্স হ্যান্ডেলে মোদীকে নিশানা করে লিখেছেন, নরেন্দ্র মোদীজি, আদানি আম্বানি কি আপনাকে টেম্পো বোঝাই করে টাকা দেন? এটা কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা? এ কাজ করুন, তাদের কাছে আপনার সিবিআই ইডি পাঠান, বিশদে তদন্ত করান, আতঙ্কিত হবেন না। যে অস্ত্রে এতদিন রাহুল সহ কংগ্রেসের নেতৃত্ব তাকে আক্রমণ করছেন, বুধবার দুপুরে সেই অস্ত্রে অভিমুখ ঘুরিয়ে দিতে চেয়েছিলেন মোদী। তেলেঙ্গানার লোকসভা ভোটে বিজেপির প্রচারে গিয়ে তিনি প্রশ্ন তোলেন, 5 বছর ধরে গলা ফাটিয়ে এখন আদানি আম্বানি নিয়ে রাহুলেরা রাতারাতি চুপ করে গেলেন কেন? এরপরে মোদীর প্রশ্ন, ভোট ঘোষণার পর তিনিও কি এই ব্যবসায়ীদের কাছে থেকে টেম্পো বোঝাই করে টাকা নিয়েছেন? অতীতে ফরাসি যুদ্ধ বিমান রাফালের যন্ত্রাংশ তৈরির কয়েক কোটি হাজার টাকা বরাদ বিনা টেন্ডারে অনিল আম্বানির সংস্থাকে দেওয়ার অভিযোগ তুলে মোদীর বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস। গত বছর আমেরিকার শেয়ার বিশ্লেষক সংস্থা হিডেনবার্গ রিসার্চ তাদের রিপোর্ট দাবি করেছিলেন, 1 দশকেও বেশি সময় ধরে কারচুপি করে নিজেদের নথিভুক্ত সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে।
মোদির ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানি গোষ্ঠী সেবির বিধিকে ফাঁকি দিতেই হুইভোর বিদেশি সংস্থার মাধ্যমে নিজেদের সংস্থার শেয়ার কিনিয়েছেন তারা। উদ্দেশ্য অতিরিক্ত নিয়ন্ত্রণ হাতে রাখা। ওই রিপোর্ট প্রকাশের পর রাহুল সহ কংগ্রেসের সাংসদেরা অভিযোগের তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছিলেন, কিন্তু মোদী সরকার সেই অভিযোগ মানেননি। লোকসভা ভোটের মধ্যপর্বে সেই আদানি আম্বানিদের হাতিয়ার করে বুধবার রাহুল ও কংগ্রেসকে নিশানা করেন মোদী। তিনি বলেন, 5 বছর ধরে কংগ্রেসের শাহজাদা একটাই কথা বলেন, রাফায়েল নিয়ে যখন কিছু হয়নি তখন নতুন মন্ত্র পড়তে শুরু করেন তিনি, ব্যবসায়ীদের নাম নিয়ে আক্রমণ করতে। ধীরে ধীরে তিনি এখন আর আদানি আম্বানিদের নাম নেন না। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে রাহুল তাদের নিয়ে আর কোনো কথা বলছেন না। আম্বানি এবং আদানিকে নিয়ে বাজে কথা বলা বন্ধ করছেন। এরপরে মোদীর মন্তব্য, আমি তেলেঙ্গানার মাটি থেকে তাকে প্রশ্ন করতে চাই, আম্বানিদের থেকে তিনি কত টাকা নিয়েছেন? বিষয়টি গোলমেলে 5 বছর ধরে গলা ফাটিয়ে রাতারাতি কেন চুপ করে গেলেন তিনি? যার জবাবে রাহুল বলেছেন, নমস্কার মোদিজি, কিছুটা ঘাবড়ে গিয়েছেন নাকি? সাধারণত আপনি বদ্ধ ঘরে আদানিজি আম্বানিজির কথা বলেন, এ প্রথম প্রকাশ্য আদানি আম্বানি বললেন। আর ওরা যে টেম্পো বোঝাই করে টাকা দেন সেটা আপনি জানেন। ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে নাকি? এক কাজ করুন, সিবিআই ইডিকে ওদের কাছে পাঠান, ঘাবড়ে না গিয়ে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত করান। এরপর তার ঘোষণা, যত টাকা নরেন্দ্র মোদী ওদেরকে দিয়েছেন তত টাকা আমার ভারতের গরিবদের দেব। মহালক্ষ্মী যোজনা, প্রথম চাকরি নিশ্চয়তা যোজনা, চাকরি করব। এরা 22 জন ধনকুবের বানিয়েছেন, আমরা কয়েক কোটি লক্ষপতি বানাবো। এই ছিল বিস্তারিত খবর। পরবর্তী বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।